আজকের ক্লাসে যারা যারা রয়েছে সবাইকেই দেখছি আমার পুরনো ওই ব্যাচের স্টুডেন্ট। তো তোমরা মোটামুটি কি শুরু থেকেই সবাই ক্লাস করছো, না শুরু থেকে নেই এরকম কেউ কেউ আছে? স্যার আমি শুরু স্যার থেকে আমি নেই। অনেকেই শুরু থেকে নেই। আচ্ছা, স্যার তো আমি যে কজন আচ্ছা, আমিও আছি স্যার। বেশ। তো তোমাদের যে কজন আছো, ফার্স্ট প্রশ্ন আমার, তোমাদের মধ্যে কারা কারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছো আগে? হ্যাঁ স্যার আমি দিয়েছি। দিয়েছি স্যার। স্যার আমি আচ্ছা, দিয়েছি। দিয়েছি। কোনো পরীক্ষা আগে দাওনি এরকম কি আছে? স্যার আমি আছি স্যার, আমি আছি। শুধু পলিউশন কন্ট্রোল দিলাম আর কিছু দিইনি। বেশ, দেখো যারা নতুন আছো, গুড ইভিনিং সবাইকে যারা নতুন জয়েন করলেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। তো চলুন আমরা শুরু করি। যেটা বলছিলাম শুরু থেকেই বলি আবার, যে এখানে ব্যাচে কজন আছেন আমি দেখছি মোট 24 জন ক্লাসে রয়েছেন। তো আপনাদের মধ্যে কে কে আছেন যারা আগে কোনো এক্সাম দেননি, এরম কে আছেন? স্যার আমি আছি। আমিও দিইনি। এক্সাম দেননি? আমি আছি স্যার। আমি আছি দেখুন, স্যার। আচ্ছা, মেনলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের আগে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। দেখো, ইন্ট্রো ব্যাপারটা হচ্ছে এই ক্লাসে আমাদের যেটা করতে হবে সেটা ভালো করে আমাদের সিলেবাসটা আগে বুঝতে হবে, যেটা খুব দরকার। আর একটু জাস্ট 2 মিনিট, আজকে নতুন বেশ কয়েকজন জয়েন করছে, আমি একটু জয়েনটা করিয়ে নিয়ে দেন শুরু করছি। বেশ, 5 মিনিট হয়ে গেছে। এবার যারা জয়েন করবে তারা পরে তাদেরকে বলে দেবো, বা ক্লাস তো রেকর্ড থাকছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আগে আমাদেরকে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। স্যার দিয়েছি। যে আমরা যে পরীক্ষা দিই না কেন, দিয়েছো কোন পরীক্ষা? বলো। বেশ, চলুন আমরা আজকে আগে ফার্স্ট যেটা আসবো, আমরা সিলেবাসটা নিয়ে আলোচনায় আসবো। একটু সরি, গুড ইভিনিং যারা নতুন জয়েন করলেন সবাইকে। আজকে ফার্স্ট অফ অল যেটা হবে সেটা হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা হবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এর আগে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, আবার অনেকে আছেন যারা কোনো পরীক্ষা দেননি আগে। তো ওভারঅল যেহেতু ব্যাচটা সবার জন্য হচ্ছে, সেই কারণে আমরা আগে সিলেবাসটা আলোচনা করব। সো ইংলিশ যে সিলেবাসটা, সেটা ইংলিশ সাবজেক্টটা একমাত্র রেলের এক্সাম বাদ দিয়ে এমন কোনো পরীক্ষা হয় না যেখানে থাকে না, তাই না? এবং রেলের এক্সামেও যদিও ইংলিশ থাকে না, তবুও কিন্তু ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ সার্ভিস লাইফে। বিকজ এরকম হয়েছে, রেলে চাকরি পাওয়ার পরে আমারই এক স্টুডেন্ট ইংলিশ খুব একটা করতোই না, ওর টার্গেট ছিল রেল। তো রেলে চাকরি পাওয়ার পরে একদিন রাত 12টার সময় ফোন করেছে, করে বলছে স্যার আমাকে একটা লেটার লিখে দিন, নাহলে আমার লেটারটা সাবমিট করতে হবে পরের দিন। তো বুঝতে পারছো ইংলিশটা আমাদের সবারই লাগবেই, যেখানেই যাই না কেন। তো আমাদের যে পরীক্ষার সিলেবাস, সেখানে ইংলিশ কি কি আছে? ইংলিশের মোট 3টে পার্ট হয়। কি কি? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। তো গ্রামার পার্ট হয়, সেকেন্ড পার্ট হয় ভোকাবুলারি পার্ট, এন্ড থার্ড পার্ট হয় কম্প্রিহেনশন পার্ট। এই 3টে পার্ট আমাদের হয় ইংলিশে। এর মধ্যে গ্রামার পার্টে কি কি থাকে, গ্রামারে কি কি আছে, আপ টু আমরা ক্লাস 12 অব্দি যা যা পড়েছি সেই সবই গ্রামারে আছে। ক্লাস 5 থেকে 12 যা যা পড়েছি কি কি আছে?
পার্টস অফ স্পিচ, টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ওকে, ক্লজ, ফ্রেজ, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, জয়নিং, স্প্লিটিং, সমস্ত কিছু রয়েছে গ্রামারের মধ্যে। এবারে ব্যাপারটা হচ্ছে এই পুরো গ্রামারটা তো আমরা পড়ে এসেছি আপ টু ক্লাস 12, আপ টু ক্লাস 12 অব্দি যা পড়েছি তার বাইরে আর গ্রামারে কিছু হয় না। কেননা ইংলিশ অনার্স নিয়ে যারা পড়ে, তোমরা এখানে যদি কেউ ইংলিশ অনার্স থাকো তোমরা জানবে সরি যে ইংলিশ অনার্সে গিয়ে আমাদের ড্রামা বা নভেল বা প্রোজ, পোয়েম এই ধরনের এগুলোকে পড়তে হয়, তাই না? সো এটা আমরা যে ফার্স্ট গ্রামার পার্টটা পড়বো সেটা হচ্ছে আমরা আপ টু ক্লাস 12 অব্দি যেটুকু পড়ে এসেছি সেটুকু, তার বাইরে নতুন কিছু নেই। এর মধ্যে কি কি আছে, কি কি আছে না, পার্টস অফ স্পিচ বললাম। সো এবার যেটা সেটা হচ্ছে আমাদের কি ধরনের কোশ্চেন আসবে পরীক্ষায় এই গ্রামার পার্ট থেকে। নাম্বার 1 যে কোশ্চেনটা আসবে সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে এরর কারেকশন। এরর কারেকশন, এরর কারেকশন জিনিসটা কি যারা জানে না তাদের একটু বলে দিই। এরর কারেকশন হলো একটা সেন্টেন্সকে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে 3টে কি 4টে ভাগে ভাগ করে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স লিখলাম, হয়তো বললাম ইট ইজ আই স্ল্যাশ who is responsible, it is I who is responsible for this blunder. আচ্ছা, আমার ক্লাসে সবাইকে একটা কথা আগে বলে দিই, সেটা হচ্ছে কেউ কোনো রকম কিন্তু হেজিটেট করবে না। অর্থাৎ তুমি যদি কোনো কিছু জিনিস বুঝতে না পারো, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ অবধি কিন্তু আমাকে বলবে। যে বাকিরা বুঝতে পারছে তুমি বুঝতে পারলে না, হ্যাঁ হ্যাঁ করে বেরিয়ে যাবে, এটা কিন্তু করো না, তাহলে লসটা তোমারই। তুমি যতক্ষণ না বুঝতে পারছো আমি তোমাকে ততক্ষণ বোঝাবো। কিন্তু প্রত্যেকে কেউ মানে কেয়ারফুলি ক্লাস করবে এবং যার যে জায়গাটায় বুঝতে সমস্যা হচ্ছে বলবে, কোনো হেজিটেট করবে না। সো ধরো এটা একটা এরর কারেকশন, একটা সেন্টেন্স দিয়েছে, এটা বললো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, আর যদি কোনো গ্রামাটিক্যাল এরর না থাকে তাহলে হচ্ছে পার্ট ডি, নো এরর। তো কি মনে হচ্ছে এই সেন্টেন্সে কোথাও কোনো ভুল আছে? এই পার্ট পার্ট এটা এ স্যার, কেন এ স্যার, মি হবে স্যার। কেন? হবে দেখো একটা সহজ ভাষায় বলি, যেটা হচ্ছে এরর কারেকশন করতে গিয়ে আমাদের কেন প্রবলেম হয়, আমরা ইংলিশটা ইংলিশেই ভাবতে চাই, ইংলিশটাকে আমরা বাংলায় ভাবতে চাই না। কিন্তু আমাদের মাদার টাং বেঙ্গলি, আমরা যদি বাংলায় ভাবি তাহলে জিনিসটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যায়। একটা খুব জিনিস দেখো, ধরো আমি যদি একটা সহজ ট্রান্সলেশন তোমায় জিজ্ঞেস করি, আমি বললাম আমি কাজটি করি, আমি কাজটি করি, কি বলবে? ট্রান্সলেশন কি হবে? আমি কাজটি করি, I do the work. আই ডু দ্য ওয়ার্ক, তাই না? তুমি কি এখানে বলো মি ডু দ্য ওয়ার্ক? আমরা কি বলি, বলি আই ডু দ্য ওয়ার্ক। এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে দ্য ওয়ার্ক ডান বাই মি। done by me. তাহলে ভালো করে দেখো একটা জিনিস, আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করি, এটার মানে কাজটি করা হয় আমার দ্বারা, কাজটি করা হয় আমার দ্বারা। তাহলে যদি আমি বাংলায় ভাবি তাহলে আই মানে হচ্ছে আমি আর মি মানে হচ্ছে আমার, তাই না? তো সেন্টেন্সটা দেখো যেটা বলতে চেয়েছে, বলছে ইট ইজ আই, এটা হলাম আমি, হু ইজ রেসপন্সিবল, যে হলো দায়ী, ফর দিস ব্লান্ডার মানে এই ভুলটার জন্য। তাহলে এখানে এই যে আই কথাটা বলেছে এটা কি হবে, মানে আমি না আমার, কোনটা বলবো? এটা হলাম আমি না এটা হলাম আমার, কোনটা বলবো? আমি আমি। তাহলে আইটা এখানে ঠিক আছে, তাই না? এম হবে তাহলে আইটা এখানে ঠিক আছে।
একদম এখানে ভুলটা কোথায় আছে ভালো করে বোঝো। এই এটিটাই এ সেন্টেন্সটার হবে। মেন সেন্টেন্সটার মেন সাবজেক্ট কে? মেন সাবজেক্ট হচ্ছে আই, তাই না? সেন্টেন্সটার মেন সাবজেক্ট হচ্ছে আই, কিন্তু তো এই যে মেন সাবজেক্ট ওরিয়েন্টেড সবসময় ভার্ব হবে। এখানে দেখো বলছে এটা হলাম আমি যে হলো দায়ী, তাহলে দায়ীটা কে? আমি নিজে, তাই না? তো যদি আমি নিজে হই, আই এর জন্য আমরা কি বিভাগ ব্যবহার করি? ধরো আমি একটা সিম্পল কথা বললাম, আমি এখন স্কুলে যাচ্ছি, আমি এখন স্কুলে যাচ্ছি, কি বলবো? আই ইজ গোয়িং টু স্কুল বলবো? I am I going am. আই অ্যাম গোয়িং টু am স্কুল, হবে। তাই না? তো এখানে যদি সাবজেক্ট আই হয়, তাহলে তার এগেইনস্টে যে বি ভার্বটা দেওয়া হয়েছে সেটা ইজ কেন? মাঝখানে রিলেটিভ প্রোনাউনটা যেটা দেওয়া আছে এটা তোমাকে ইচ্ছাকৃত কনফিউজ করার জন্য দিয়ে রেখেছে, তাই না? তো সাবজেক্ট যদি আই হয় তার এগেইনস্টে বি ভার্ব কি হবে? ইজ নয়, এখানে কি হয়ে যাবে? অ্যাম। সো আমি কি করব? বি পার্টে এরর করে দিয়ে চলে আসবো। আমরা কি জানি যে আমাদের পরীক্ষা ওএমআর শিট থাকবে। ওএমআর শিট কেমন থাকে না, প্রত্যেকটা একটা করে নাম্বার থাকবে, তার পাশে এ বি সি ডি চারটে অপশন থাকবে। তো যেটা কারেক্ট অপশন আমাকে সেটাকে জাস্ট ডার্কেন করে দিতে হবে। ওকে, এটা আমাকে পরীক্ষা হলে করে দেখাতে হবে না, আমি শুধু বি পার্টটাকে ডার্কেন করে দিয়ে আসবো। আর যদি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয় তাহলে জাস্ট বি পার্টটা ক্লিক করে দেবো। আমি কি বোঝাতে পারলাম সবাইকে এরর কারেকশন কাকে বলি? স্যার আরেকবার বলুন মিটা কেন হবে না ওখানে? এখানে সাবজেক্টটা কে? সাবজেক্টটা ইট ইজ আই, এটা হলাম আমি, তাহলে মেন সাবজেক্ট কে? আমি, তাই না? তো মেন সাবজেক্ট যদি আমি হয় তার এগেইনস্টে মাঝখানে এই যে রিলেটিভ প্রোনাউনটা, এটা আপনাকে ইচ্ছাকৃত কনফিউজ করার জন্য রেখেছে। মেন সাবজেক্ট যদি আই হয় তার এগেইনস্টে বি ভার্ব কি হবে? ইজ হবে না, কি হবে? অ্যাম। বোঝাতে পারলাম সবাইকে? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যালো আপনি কি কিছু বলছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। স্যার, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে না কিছু। বা ভবিষ্যতে অনুশোচনা করে। সো কোথায় ভুল আছে স্যার আপনার বললাম? স্যার কথা আগের শোনা যায় না। কথাগুলো কোনো কিছু শুনতে পাইনি। এতক্ষণ যেটা বললেন। আচ্ছা, সরি, এবার শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ এখন সবাই? স্যার স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার আপনার কেউই দেখতে পাচ্ছেন না স্ক্রিন? না না স্যার। স্যার দেখতে পাওয়া স্যার দেখা যাচ্ছে না। ওকে, জাস্ট আ মিনিট।
এবার দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার এখানে আছে। আচ্ছা, এর আগে কি এতক্ষণ কেউই স্ক্রিন দেখতে পাননি? না আগে স্যার, Yes, sir. দেখতেও পাইনি স্যার, শুনতেও পাইনি আপনাকে। স্যার এই এটা দেখতে পেয়েছিলেন? হ্যাঁ স্যার এটার পর থেকে আর দেখা যায়নি। আচ্ছা আচ্ছা, বেশ। তো চলো নতুন যেটা বলছি এটা দেখো, বলছে দ্য বয় হু ডাজ নট ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি রিপেন্ট ইন ফিউচার। কোথায় ভুল আছে? দেখো সেন্টেন্সের স্ট্রাকচার আমাকে চিনতে হবে। দ্য বয়টা কি? দ্য বয় হচ্ছে সাবজেক্ট, তাই না? হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ডাজটা এখানে হেল্পিং ভার্ব, নটটা নেগেটিভ সাইন, আর ডুটা হচ্ছে এখানে মেন ভার্ব। হিজ ওয়ার্ক কেয়ারফুলি এটা অবজেক্ট, তাহলে ভুল কোথায় আছে? এনিওয়ান? স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। টিল স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার রিজয়েন যিনি করব? হ্যাঁ, যিনি দেখতে পাচ্ছেন না তিনি একবার rejoin। একদম, এটার আনসার হবে জাস্ট এ মিনিট, উনি একবার রিজয়েন করুক। দেখো এখানে ভালো করে সেন্টেন্সটা দেখো, বলছে দ্য বয় হু ডাজ নট ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। এখানে বলছে সেন্টেন্সটার মানে কি না, যে ছেলেটা তার কাজ সঠিকভাবে করে না, মনোযোগ দিয়ে করে না, সে ভবিষ্যতে পস্তায়। তাহলে দেখো এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা কি ছেলেটার সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে। এখানে ছেলেটার সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, অর্থাৎ সেই ছেলেটা যে তার কাজ সঠিকভাবে করে না। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এরপরে ভার্ব কে সেন্টেন্সটায়? সেকেন্ড ক্লজের ভার্ব কে এটা? এবার এই সেন্টেন্সটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল। আমরা কি জানি? সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন হয় অথবা সিঙ্গুলার নাউন হয়, তাহলে ভার্বের সাথে কি হয়? ধরো আমি বললাম আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল ডেলি, এভরিডে। কিন্তু আমি যদি বলি দ্য বয়, সাবজেক্ট যদি বলি দ্য বয়, তখনও কি গো হবে? গোয়িং হবে। Going হবে। হয়ে যাবে, তাই না? গোস টু স্কুল এভরিডে। বা যদি হি বলি, যদি হি বা সি বলি একই, হি গোস টু স্কুল এভরিডে, তাই না? স্যার তো একবার দেখো বলবেন পুরো প্রথম থেকে? সেন্টেন্স, আমি বললাম যে এই সেন্টেন্সটায় যেটা ছিল সেটা হচ্ছে ঝিলিক রয় অনেক পরে জয়েন করলেন, একটু এগিয়ে গেছে আমাদের। তো ব্যাপারটা যেটা, এত লেট করবেন না ম্যাডাম, একটু টাইমলি জয়েন করবে না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা, ওকে, মানে ব্যাপারটা কি বলুন তো, আপনার লেট হয়ে গেলে মানে একটা মাঝামাঝি জায়গা থেকে ধরাটা খুব মুশকিল হয়ে যায়। বেশ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে দা বয়, তাই না? তো এই যে পুরো অংশটা, এটা হচ্ছে বয়ের সম্পর্কে, ছেলেটার সম্পর্কে একটা স্টেটমেন্ট বা ডেসক্রিপশন দেওয়া হয়েছে। যে সেই ছেলেটা যে তার কাজ সঠিকভাবে মনোযোগ দিয়ে করে না, সে ভবিষ্যতে অনুশোচনা করে বা পস্তায়। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা কিসে রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আমরা কি জানি না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি কোনো সাবজেক্ট সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার নাউন থাকে অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন থাকে, তাহলে ভার্বের সঙ্গে কি হয়? এস বা ইএস যোগ হয়, তাই না? যেমন আই এর পরে গো হয়, কিন্তু দ্য বয় বা হি হলে তার সাথে গোস হয়ে যায়। সুতরাং এখানে ভুল কোথায় আছে? এখানে রিপেন্ট হবে না, এখানে কি হয়ে যাবে? রিপেন্টস ইন ফিউচার, রিপেন্টস ইন ফিউচার। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ স্যার। বেশ, তো এটা গেল ফার্স্ট এরর কারেকশন। আমি কথা হচ্ছিল এরর কারেকশন কেমন ভাবে আমাদের পরীক্ষায় দেয় সেখান থেকে আমি বলছিলাম, তাই না? সো নাম্বার 2 আমাদের যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, দেখো ব্যাপারটা হচ্ছে এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরকম সবকটা প্রত্যেকটা বইয়ে আলাদা দেওয়া থাকে। আমাদের মনে হয় প্রচুর পড়তে হবে, এত এরর কারেকশন পড়বো আবার ইমপ্রুভমেন্ট, দুটো জিনিস এক।
এরর কারেকশন যা, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও তাই। কেমন? জাস্ট স্ট্রাকচারটা অদল বদল করে দেয়। যেমন ধরো এই সেন্টেন্সটায়, ধরো এর মাঝখানে এই যে স্ল্যাশ গুলো আছে এগুলোকে সরিয়ে দিল, মাঝখানে স্ল্যাশ গুলোকে সরিয়ে দিল, দিয়ে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। নো এরর মুছে দিল, নো এরর লেখাটা মুছে দিল, দিয়ে কি করলো না এটাকে আন্ডারলাইন করে দিল, রিপেন্টটাকে আন্ডারলাইন করলো, করে বললো আন্ডারলাইন, এই সেন্টেন্সের যে আন্ডারলাইন্ড পার্ট আছে সেই আন্ডারলাইন্ড পার্টটাকে ইমপ্রুভ করো। মানে ইমপ্রুভ করো মানে গ্রামাটিক্যালি ইমপ্রুভ করো। সো ধরো তোমাকে হয়তো অপশনে দিয়েছে, এখানে রিপেন্ট কথাটা জাস্ট মিনিট, ধরো তোমাকে অপশনে দিল অয়ন সাহা এত লেট কেন স্যার? অপশনে দিল হয়তো ফার্স্ট অপশন দিল রিপেন্টেড, রিপেন্টেড। সেকেন্ড অপশন হয়তো দিল ইজ রিপেন্টিং, ইজ রিপেন্টিং। থার্ড অপশন দিল রিপেন্টস, রিপেন্টস। আর ফোর্থ অপশন দিল নো ইমপ্রুভমেন্ট, মানে যেটা আছে সেটা ঠিকই আছে, সেটা আর কোনো ইমপ্রুভ মানে কি উন্নতি করা, তো গ্রামাটিক্যালি সেটাকে আর ইমপ্রুভ করা যাবে না। ভালো করে দেখো, তোমাকে রিপেন্টটাকে আন্ডারলাইন করলো, করে বললো এই চারটের মধ্যে হোয়াট উইল বি দ্য কারেক্ট ইমপ্রুভমেন্ট অফ দিস আন্ডারলাইন্ড পার্ট। যে আন্ডারলাইন্ড অংশটা রয়েছে সেটাকে কারেক্টলি কিসে কোনটা দিয়ে ইমপ্রুভ করা যাবে। তাহলে কোনটা আনসার হবে এর মধ্যে? রিপেন্টেড না ইজ রিপেন্টিং না রিপেন্টস, কোনটা হবে? রিপেন্টস। হ্যাঁ সেই তো একই জিনিস, সেই তো একই জিনিস, তাই না? সো এরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দুটো সেম জিনিস, কোনো আলাদা নয়। আমি স্যার অনেক সময়, বলো স্যার একটা কথা বলছি, অনেক সময় তো এরকম আন্ডারলাইন না দেওয়াও থাকে, তো মানে এমনি কোনো সেন্টেন্সের কিছু পোর্শন দিয়ে চেঞ্জ হ্যাঁ করেও পোর্শন দিয়ে বলতে দেয়, পারে। সেটা আমাদের জাস্ট দেখে চিনে নিতে হয়। মানে এখানে যদি আমি আন্ডারলাইনটা না করতাম তাহলে তো এই চারটে অপশন থেকে বুঝতেই পারবো যে আমরা রিপেন্টটাকেই দিয়েছি, তাই না? অনেক সময় আন্ডারলাইন দেয় না, কিন্তু যদি আমাকে এই রিপেন্ট নিয়েই চারটে দেয় তাহলে তো আমি বুঝতেই পারবো যে এটাকেই হ্যাঁ underline। স্যার, সেটা বুঝতে পারবো। বোঝা যাচ্ছে? তোমাকে বুঝতে পারার মতো করেই দেবে পরীক্ষা। তো আমি সবাইকে বোঝাতে পারলাম জিনিসটা? যেটা বলার জন্য আমি এতক্ষণ বলছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আর এরর কারেকশন একই, কোনো আলাদা নয়, জাস্ট স্ট্রাকচারাল অদল বদল, স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়। বোঝাতে পারলাম সবাইকে? চলো নেক্সট আমরা আসবো। সবার বোঝা গেছে তো? কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। নাম্বার 3 আসবো, যেটা থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভোকাবুলারি থেকেও দেয় আবার গ্রামার থেকেও দেয়। তো আলটিমেটলি যদি গ্রামার থেকে দেয় তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টও একই জিনিস। মানে ধরো এখানে যদি এটাকে মুছে দেয়, এখানে যদি এটাকে মুছে যদি ড্যাশ দিয়ে দেয় তাহলেই তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে যাবে, তাই না? শুধু এখানে অপশন দিয়ে দিল রিপেন্ট, তাহলেও কারেক্ট আনসার কোনটা হবে? সেই তো এটাই হবে, রিপেন্টস। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? যেটা বলার জন্য আরেকটা অপশন নিয়ে স্যার দেখাবেন? বলুন। বলছি স্যার আরেকটা এক্সাম্পল দিয়ে একবার দেখাবেন আমাদের? হ্যাঁ যে কোনো এক্সাম্পল দিয়ে, ধরুন আমি বললাম, হয়তো বললাম এরর কারেকশন ফরম্যাটে হয়তো আপনাকে দিল কোনো জিনিস, বলল দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় who I met yesterday
ইন দ্য কম্পার্টমেন্ট, ইন দ্য ট্রেন। ধরো তোমাকে এরকম একটা দিল, এটাকে আমরা কি বলবো? এরর কারেকশন, নো এরর। তাহলে কোথায় ভুল আছে সেন্টেন্সটা? তাই না? অর্থাৎ এটা হলো সেই ছেলেটা যাকে আমি মিট করেছিলাম, যে নয় যাকে আমি মিট করেছিলাম ইয়েস্টারডে ট্রেনেতে, তাই না? সো এখানে কি হবে? হু হবে না, তার পরিবর্তে কি হয়ে যাবে? হুম। রাইট রাইট এরর কারেকশন মানে কি? এটা হু হবে না, তার পরিবর্তে জাস্ট হুম হয়ে যাবে। এবার ধরো এই সেন্টেন্সটাই তোমাকে এরর কারেকশন হিসাবে দিল না, এরর কারেকশন হিসাবে না দিয়ে কি করলো? এই স্ল্যাশগুলোকে তুলে দিল, স্ল্যাশগুলোকে তুলে দিল, নো এরর মুছে দিল, নো এরর মুছে দিয়ে এটাকে হুটাকে আন্ডারলাইন করলো, হুটাকে আন্ডারলাইন করে অপশনে দিল দ্যাট, অপশন বি তে দিল হুইচ, অপশন সি তে দিল হুম, আর অপশন ডি তে দিল নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট। তাহলেও কারেক্ট আনসার কোনটা হবে? হুম। কারেক্ট আনসার কোনটা হবে? হুম, এটাই কারেক্ট আনসার হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? তাহলে এরর কারেকশনের স্ট্রাকচার এটা, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের স্ট্রাকচার এটা, কিন্তু দুটো জিনিস একই। আবার যদি তোমাকে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে দেয়, তাহলে হয়তো এটাকে হুটাকে মুছে দিল, দিয়ে এখানে নো ইমপ্রুভমেন্ট মুছে দিয়ে অপশনে দিয়ে দিল হু। তাহলেও কারেক্ট আনসার কোনটা হবে? সেই তো একই, হুম। আমি বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। ব্যাস, এটার কথা। তাহলে এরর কারেকশন যা, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাই। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু কিছু ভোকাবুলারি থেকে কোশ্চেন আসছে, সেটা আলাদা পার্ট। এই অবধি সবার বোঝা গেছে? কারোর কোনো ডাউট নেই তো? বেশ, এবারে দেখো গ্রামার পার্টের মধ্যে এই তিনটে পার্ট তো আসেই, এছাড়া আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ থাকে, যেটা আমাদের শিখতেই হবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন থাকে, এই দুটো টপিক আলাদা আমাদের পড়তে হয়, অ্যান্ড তার সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও থাকে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ হতে পারে, অথবা অথবা নর্মাল ডিগ্রি চেঞ্জ দিতে পারে, মানে সুপারলেটিভ টু পজিটিভ, পজিটিভ টু কম্পারেটিভ, যে কোনো কিছু, সবকিছু ট্রান্সফরমেশনের আওতায় পড়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে গ্রামার ক্লাসে এই যে এই টপিকগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। সবার কাছে ক্লিয়ার সিলেবাসটা? এবার আমি সিলেবাস শর্ট আউট করে দেব। দেখো নেক্সট পার্ট হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ভোকাবুলারি। এই জায়গাটা আমাদের সবার কাছে একটা আতঙ্কের জায়গা। ভোকাবুলারি মানে কি? ভোকাবুলারি মানে হচ্ছে স্টক অফ ওয়ার্ড। তো ফার্স্ট অফ অল এনিহাউ তোমাকে তোমার স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে, তাই না? স্টক অফ ওয়ার্ড ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তো স্টক অফ ওয়ার্ড বাড়ানোর জন্য তুমি কি করবে? স্টক অফ ওয়ার্ড বাড়ানোর জন্য কি করে এসেছো এতদিন? দেখো ব্যাপারটা হচ্ছে এইটা কারুর না কারুর সবার মনে একবার করে প্রশ্ন জেগেইছে এতদিনে, যে আমার স্টক অফ ওয়ার্ড একটু বাড়ানো দরকার। এবং নিশ্চয়ই কোনো বন্ধুকে বা সিনিয়রকে জিজ্ঞেস করেছো স্টক অফ ওয়ার্ড কি করে বাড়াবো, কি করনি? সবাই জিজ্ঞেস করেছো, কোনোদিন না কাউকে না কাউকে জিজ্ঞেস করেছো। সবাই কি উত্তর দিয়েছে? নিউজপেপার পড়তে হবে। আমিও বলছি নিউজ পেপার পড়ো, কিন্তু নিউজ পেপার পড়া মানে তুমি সারাদিন ধরে নিউজ পেপার পড়লে তার থেকে পরীক্ষায় 100 নম্বরের মধ্যে একটা কমন পেলে, এটা কোনো কাজের কথা নয়। তোমাকে টাইম মেপে নিউজ পেপার পড়তে হবে। সারাদিনে ম্যাক্সিমাম আধ ঘন্টা, এর চেয়ে বেশি টাইম ফালতু ওয়েস্ট করে লাভ নেই। ওই দেখবে এক একটা ইউটিউবে ভিডিও চ্যানেল করে, তার মধ্যে আমার কিছু স্টুডেন্টও আছে, তারা আজকাল পড়াচ্ছে ওই দ্য হিন্দুর ভিডিও অ্যানালিসিস করে দিল 1 ঘন্টার। তো
আলটিমেটলি লাভটা কি ওটা আমার দেখে? 1 ঘন্টা সময় নষ্ট, ডেটা নষ্ট, মাথার মেমোরি নষ্ট। যেটা করতে হবে সেটা হচ্ছে দ্য হিন্দু অ্যাপটা মোবাইলে ডাউনলোড করবে, দ্য হিন্দু, ওটার এডিটোরিয়াল সেকশনে যাবে, এডিটোরিয়াল সেকশনটা ভালো করে একটু পড়বে রেগুলার। হাতে স্মার্টফোন আছে, যে মানেটা বুঝতে পারছো না সেই মানেটাকে জাস্ট ডিকশনারিতে দেখে নাও এবং চেষ্টা করো কোথাও একটা নোট ডাউন করে রাখতে, তাহলে পরবর্তীকালে তুমি একটু ওটাকে আবার চর্চা করতে পারবে। এবং তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন যে ওয়ার্ডটা শিখলে সেই ওয়ার্ডটাকে নিজের মতো করে চেষ্টা করতে হবে সেন্টেন্স বানানো। যদি তাও বানাতে না পারো তুমি গুগলে সার্চ করো, কোনো একটা ওয়ার্ড দিয়ে লিখে দাও মেক সেন্টেন্স। তোমাকে হাজার একটা ওয়েবসাইটে বিভিন্ন রকম সেন্টেন্স লিস্ট চলে আসবে। এবার তোমার সেন্টেন্স কিভাবে বানাতে হচ্ছে ওয়ার্ডটা দিয়ে সেটাও একটা আইডিয়া হলো। এগুলো তো থিওরিটিক্যাল তত্ত্ব, এসব করে তুমি পরীক্ষায় কমন পাবে না। পাবে কিছু কিছু, পাবে পুরোটা পাবে না। আমাদের কেমন ভাবে পড়তে হবে না, দেখো আমরা ডব্লিউবিসিএস দিই, এসএসসি সিজিএল দিই, সিএইচএসএল বা পিএসসি যে কোনো পরীক্ষা দিই না কেন, কিছু কিছু ওয়ার্ড দেখা যায় ওগুলো বারবার ডে বাই ডে প্রচলিত হয়েই আসছে। আমরা যদি প্রিভিয়াস ইয়ার ফলো করি তাহলে যে ওয়ার্ডগুলোকে আমরা পাই সেই ওয়ার্ডগুলোর লিস্টটাকে যদি আমরা রেডি করি তাহলে দেখা যাবে কামিং পরীক্ষায়, পরে আগামী পরীক্ষায় ওখান থেকে আমি বেশ কিছু কমন পাবো। এবং ভোকাবুলারি শর্ট আউট করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে, যারা ফ্রি ক্লাস করতো এখানে তারা জানে, আমি রেগুলার বেশ কিছু ওয়ার্ড তোমাদেরকে দেব, সেগুলো তোমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে। আমি ওয়ার্ড কেমন ভাবে লেখাই একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম, আমি এভাবে তোমাদেরকে লিস্ট দেব এবং সেই লিস্টটা তোমাদেরকে একটা আলাদা খাতা করতে হবে, রেগুলারলি সেই খাতাটাকে একটু জাস্ট চর্চা করতে হবে। ওয়ার্ড, তার সিনোনিমস, অ্যান্টোনিমস, কেন এইগুলোই আসে পরীক্ষায়, সিনোনিমস আর অ্যান্টোনিমস, তাই না? সো আমি একটা সিম্পল ওয়ার্ড লিখছি, ওয়ার্ডটা হচ্ছে অফুল। অফুল অনেকবার পরীক্ষা দিয়েছি, বহুবার দিয়েছি পরীক্ষায়। অফুল মানে কি? এনিওয়ান? অফুল মানে বিরক্তিকর। অফুল মানে ভয়ঙ্কর কোনো কিছু, ভয়ঙ্কর কোনো কিছু, টেরিবল ধরনের কোনো কিছু। তো এর সিনোনিম আমরা কি কি বলতে পারি? এর সিনোনিম কি কি বলা যায়? টেরিবল বলা যায়, হরিবল, টেরিবল মানে ভয়ঙ্কর, হরিবল বলা যায়, ডেঞ্জারাস। ডেঞ্জারাসটা হয়তো অত সহজ দেবে না পরীক্ষায়, হরিবল বলা যায়, ওকে, হরিড বলা যায়, স্যার হরিড বলা যায়, স্যার ডিসমে ডিভাস্টেটিং, ডিসমে হ্যাঁ ডিভাস্টেটিং বলা যায়, হরেন্ডাস বলা যায়, ওকে, লোথসাম বলা যায়, LOATH, বলো, লোথসাম বলা যায়, ডিসমে হ্যাঁ, নেফারিয়াস বলা যায়, স্টিংকিং বলা যায়। আমি কিন্তু যেগুলো লিখছি এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার দিয়েছে। স্টিংকিং বলা যায়, ওকে, আর কি বলা যায়? ভাইল বলা যায়, ভিসিয়াস বলা যায়, ওকে, ভাইল বা ভিসিয়াস, বা আর কি বলা যায়? টেরিবল, হরিবল, হরিড, হরেন্ডাস, লোথসাম, নেফারিয়াস, স্টিংকিং, ভাইল, ভিসিয়াস, বলো, হোয়াটএভার, এই কটাই এখন মনে পড়ছে। যাই হোক, দেখো, সরি শুনতে পাচ্ছি না তোমার কথাটা, একটু স্পেলিংটা বলো। স্পেলিংটা বলো।
DIS হ্যাঁ DISMAI ডিসমাল না, ডিসমাল মানে তো অন্য, ডিসমাল মানে তো ভীষণ। ওকে, সব মনে রাখবো এই কটা, জাস্ট আমার মাথায় এলো। হ্যাঁ বলো। ফ্রাইটফুল, ফ্রাইটফুল, হ্যাঁ ফ্রাইটফুল হবে, ফ্রাইটফুল হবে। ফিয়ারফুলও হতে পারে, ফিয়ারফুল নয় হেটফুল বলতে পারি, হেটফুল। ওকে, তো এর অ্যান্টোনিম তাহলে কি কি হতে পারে? এর অ্যান্টোনিম কি হতে লাভলি পারে বলো? পিসফুল, লাভলি, ওয়ান্ডারফুল স্যার। এর বলতে পারি Wonderful, প্লেসেন্ট। হ্যাঁ প্লেসেন্ট বলতে পারি, প্লেসেন্ট মানে খুব সুন্দর, বা প্লিজিং যেটা আমাদের খুশি করে, তাই না? বা ওয়ান্ডারফুল, হ্যাঁ পিসফুল হয় বাট এর সাথে ঠিকঠাক ম্যাচ খাচ্ছে না। ওয়ান্ডারফুল বা লাভলি, তাই না? এগুলো বলাই যায়, প্লেসেন্ট বা প্লেসিং বা ওয়ান্ডারফুল বা লাভলি বা অ্যালিওরিং বলতে পারি, কোন কিছু যেটা আমাদেরকে প্রলুব্ধ করে, বা অ্যাট্রাক্টিং বলা যায়, যেটা আমাদের আকর্ষণ করে, বা অ্যাপিলিং বলতে পারি, একই কথা। হোয়াটএভার, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এখন এই কটাই ওয়ার্ড মাথায় আসছে, আরো প্রচুর ওয়ার্ড হয়। তো মোটামুটি আমরা যে ওয়ার্ডগুলো, দেখো ব্যাপারটা হচ্ছে সব পরীক্ষায় অফুল দেবে এর কোনো মানে নেই। কোথাও নেফারিয়াস দিতে পারে, যেটা ডব্লিউবিসিএস এ দিয়েছে অনেকবার, কোথাও লোথসাম দিতে পারে, যেটা সিজিএল বা সিএইচএসএল এও দিয়েছে বহুবার, ভিসিয়াস, স্টিংকিং, অথবা এখান থেকে তোমাকে হয়তো দিল এগুলো অ্যালিওরিং বা অ্যাপিলিং, এগুলো নাও দিতে পারে। তো এই ওয়ার্ডটাই যে দেবে এর কোনো মানে নেই, এখান থেকে যে কোনো ওয়ার্ড তোমাকে দিতে পারে, তাই না? এবারে ব্যাপারটা হচ্ছে যে কোনো পরীক্ষায় তো যে কোনো ওয়ার্ড দিতে পারে। তো একটা ওয়ার্ডের, ভালো করে বোঝো, একটা ওয়ার্ডের যদি এত সিনোনিম অ্যান্টোনিম হয়, তাহলে আমি তোমাকে রেগুলার বিভিন্ন ওয়ার্ড দিতে থাকবো এবং সেই ওয়ার্ডগুলো তোমাকে পড়তে হবে। সব তো আমি লেখাবো না, কিছু কিছু পিডিএফ দিয়ে দেব, তো সেগুলোকে মনে রাখতে হবে। মনে রাখার উপায় কি, যেটা হচ্ছে আমার আসল প্রশ্ন। মনে রাখার উপায় কি? দেখো, তুমি রেগুলার যে ওয়ার্ডগুলো চর্চা করছো, সেই ওয়ার্ডগুলো একটা খাতায় নোট ডাউন করো, আলাদা একটা খাতা করবে, এবং তার সাথে আমি যে ওয়ার্ডগুলো দেব, এই ওয়ার্ডগুলোকে ওখানে তুলে নেবে। এবং রেগুলার রাতে ঘুমানোর আগে জাস্ট মিনিট 10 একটু এগুলোর উপরে জাস্ট চোখ বোলাবে, মুখস্থ করতে যাবে না, কোনো দরকার নেই মুখস্থ করার। এগুলোকে জাস্ট যেমন খবরের কাগজ পড়ে সেরকম ভাবে ওয়ার্ডগুলোকে চোখ বোলাবে। ওই যে চোখ বোলাতে বোলাতে দেখবে তোমার সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি এই ওয়ার্ডগুলো ঢুকে গেছে। মানে তুমি বুঝতেও পারবে না, তুমি কোনো পরীক্ষায় যখন ওয়ার্ডটা পাবে তখন দেখলে চিনতে পারবে, আর এই ওয়ার্ডটা আমি তো চিনি, আমার খাতায় ছিল, তোমার চোখে ভেসে উঠবে অটোমেটিক্যালি। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? দিস ইজ দ্য অনলি ওয়ে টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি, এবং এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়ে। তোমাকে পরীক্ষায় যেমন ভাবে থাকবে ঠিক তেমন ভাবে তোমাকে আমি এরকম ভাবে দিতে থাকবো। দেখো ব্যাপারটা হচ্ছে হার্ডওয়ার্ক আমাদের তো করতেই হবে, হার্ডওয়ার্ক ছাড়া সাকসেস পাওয়া যায় না। কিন্তু পরিষ্কার কথা, আমাকে কিন্তু হার্ডওয়ার্কের সাথে শুধু শুধু হার্ডওয়ার্ক করে লাভ নেই। আলটিমেটলি একটা খুব সত্যি কথা, সেটা হচ্ছে গাধা 18 ঘন্টা, কোনো একটা গাধা কি করে 18 ঘন্টা খাটে। আবার দেখো সিংহ কি করে, 3 ঘন্টা দিনে শিকার করে, বাকিটা ঘুমিয়ে কাটায়। সো তোমাকে চিন্তা করতে হবে তুমি স্মার্ট ওয়েতে পড়বে নাকি ট্র্যাডিশনাল ওয়েতে পড়বে। ট্র্যাডিশনাল ওয়েতে পড়লে তার কোনো শেষ নেই। আমার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে
আই হ্যাভ টু গেট এ জব, তোমাকে একটা চাকরি পেতে হবে। তার জন্য কেমন ভাবে পড়তে হবে সেটা কিন্তু মানে স্মার্ট স্টাডি ছাড়া এখনকার দিনে চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সবকিছু পড়ে তুমি এগোতে পারবে না। বোঝাতে পারলাম সবাইকে? তাহলে এটা হচ্ছে একটা উপায় যেমন ভাবে আমরা ভোকাবুলারিকে ইনক্রিজ করব। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। বেশ, স্যার আরো আমি কিছু উদাহরণ দিলে হতো, কিন্তু আজকে আর উদাহরণে যাব না। আমি আগে এটাকে কমপ্লিট করি, তারপর ক্লাসে স্টার্ট করব। দেখো, ভোকাবুলারি পার্টটা তো আমাদের একটা, এর মধ্যে আরো কিছু জিনিস আছে ভোকাব পার্টের মধ্যে। সেগুলো কি কি? ভোকাবুলারি পার্টে যেমন সিনোনিম অ্যান্টোনিম আছে, সিনোনিম অ্যান্টোনিম তো আমরা কেমন ভাবে পড়বো বললাম। এটা ছাড়াও আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড, অরিজিন অফ ওয়ার্ড। মানে অরিজিন অফ ওয়ার্ডটা কেমন না, দেখো ইংলিশ ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে ওয়ার্ডগুলোকে আমরা পড়ছি, এই ওয়ার্ডগুলো সব কোথা থেকে জেনারেট করেছে? ম্যাক্সিমামটাই ল্যাটিন থেকে, আর কিছু কিছু ইন্দো গ্রিক থেকে। তো এইখান থেকে যদি আমরা কিছু রুট ওয়ার্ড জানি, তাহলে দেখা যাবে আমাদের ওয়ার্ডটা অনেকটাই তৈরি হয়ে যায়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা প্রাত্যহিক জীবনে এখন এই কথাটার সঙ্গে খুব অভ্যস্ত হয়ে গেছি, ওয়াইফাই। সবাই বলি বাড়িতে, ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে। ওয়াইফাই এর ফুল ফর্ম কি আমায় কেউ বলতে পারো? ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি, FIDELITY। আচ্ছা, এই ফিডেলিটি কথাটার মানে কি? ফিডেলিটি কথাটার মানে কি? বিলিভ বোঝাতে পারে। ফিডেলিটি কথাটার মানে হচ্ছে ট্রাস্ট ওয়ার্দিনেস অর ফেথফুলনেস, যাকে আমরা বাংলায় বলি বিশ্বাসযোগ্যতা। দেখো, একটা ওয়ার্ড তো আমরা সবাই জানি, কনফিডেন্স। ওয়ার্ডটা সবাই জানি না? কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। আচ্ছা ম্যাডাম, এটার মানে আত্মবিশ্বাস, এটার মানে বিশ্বাসযোগ্যতা, দুটোর মধ্যে কি কমন রয়েছে? কোন কথাটা কমন রয়েছে? বিশ্বাস কথাটা। বিশ্বাস কথাটা, তাই না? সো মনে রাখবো, যেটা বলার জন্য আমি এটা লিখলাম সেটা হচ্ছে ল্যাটিনে FID ফাইট, এখানেও দেখো ফাইট রয়েছে। ল্যাটিনে FID ফাইট কথাটার মানে হচ্ছে টু ট্রাস্ট, বিশ্বাস করা। এবারে আমাকে যদি ফাইট দিয়ে কোনো কিছু দেয়, কোনো কিছু যদি আমাকে ফাইট দিয়ে দেয়, তাহলে আমি অ্যাটলিস্ট এটুকু বুঝতে পারবো যে এটা বিশ্বাস করা রিলেটেড কোনো কিছু দিয়েছে। ফর এক্সাম্পল, ধরো আমাকে দিল ইনফিডেল। ওয়ার্ডটা বারবার বিভিন্ন পরীক্ষা দিয়েছে, WBCS এ, CGL এ, CHSL এ বারবার রিপিট করেছে ইনফিডেল। এনিওয়ান এর মানে জানো? ইনফিডেল মানে, ইনফিডেল মানে কেউ জানো? জানো না, জানার দরকার নেই, জানার দরকার নেই। তুমি জানো ফাইট মানে টু ট্রাস্ট, ফাইট মানে জানো টু ট্রাস্ট, তাই না? সো যদি ফাইট মানে ট্রাস্ট হয়, তাহলে ফিডেল মানে কি হতে পারে? গেস করো, গেস করো জাস্ট, ফিডেল মানে কি হতে পারে? বিশ্বাসযোগ্য ব্যক্তি। বিশ্বাসযোগ্য ব্যক্তি, একদম। আচ্ছা ম্যাডাম, ফিডেল মানে যদি বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়, তাহলে ইনফিডেল মানে কি? অবিশ্বাসযোগ্য ব্যক্তি। ব্যাস, ইনফিডেল মানে কি? অবিশ্বাসী। দেখো, আমরা ওয়ার্ডটার মিনিংটা জানতাম না, কিন্তু এই যে ফাইট কথাটা আমরা জেনে রেখেছি যে এটার মানে হচ্ছে টু ট্রাস্ট। আমরা অনেক ওয়ার্ড পাবো, যেমন ধরো বোনাফাইড, এই ওয়ার্ডটা প্রচুর পরীক্ষায় দিয়েছে।
খুব কম পরীক্ষা আছে যাতে এই ওয়ার্ডটা রিপিট করেনি। বোনাফাইড মানে জানো? বোনাফাইড মানে কি? বোনাফাইড মানে হচ্ছে খুব একটা মানে ট্রাস্টেড কোনো কিছু, সামথিং ভেরি ট্রাস্টেড, মানে যেটা একটা খুব বিশ্বাস নিয়ে পাঠানো হয়। বোনাফাইড লেটার আমরা বলি, বোনাফাইড কন্টেন্ট মানে সামথিং ভেরি ট্রাস্টেড, মানে যাকে পাঠানো হচ্ছে সে বাদে আর কেউই জানবে না। বুঝতে পারলাম? সামথিং ভেরি ট্রাস্টেড। কিংবা ধরো তোমাকে দিল এই ওয়ার্ডটা, হয়তো বললো কনফিডেন্ট, কনফিডেন্ট, এটার সাথে দুটো ওয়ার্ডকে গুলিয়ে ফেলো না, এই বানানটা আর এই বানানটা কিন্তু আলাদা। ডিইএনটি কনফিডেন্ট যদি বলে সেটা কনফিডেন্স থেকে এসছে। এই কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। আমরা বলি না সে খুব কনফিডেন্ট, এক্সামের আগে সে খুব কনফিডেন্ট যে সে ভালো ওয়েল মার্কস পাবে। তাহলে কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, কিন্তু কনফিডেন্ট মানে বিশ্বাস মানে বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য ব্যক্তি, a person on whom we can rely with, স্যার। বিশ্বাসভাজন ব্যক্তি, a person on whom we can rely with, যার উপরে আমরা ভরসা করতে পারি। সো বোঝাতে পারলাম সবাইকে ভোকাবুলারি আমরা কেমন ভাবে তৈরি করব। এরকম ভাবে আমি বিভিন্ন রেগুলার বেসিসে ক্লাসের সাথে সাথে আমাদের ক্লাসটা কেমন চলবে না, দেখো আজকে আমরা রেগুলার যে ক্লাস হবে তার আগে আমরা জাস্ট ক্লাসের একটা চক আউট করে নিচ্ছি যে কেমন ভাবে আমরা ক্লাসটা করব। আমাদের উইকে একদিন ইংলিশ ক্লাস থাকবে 1.5 ঘন্টা, তো আমরা রেগুলারলি হাফ অ্যান আওয়ার আগে কি করব না, আগে আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তার সাথে আমি কিছু পিডিএফ এ তোমাদের দিয়ে দেব, কিন্তু আলোচনাটা আরো বেশি দরকার। তাহলে 1/2 ঘন্টা করে ভোকাবুলারি আলোচনা করব এবং 1 ঘন্টা করে আমরা গ্রামার পার্টে আলোচনা করব। গ্রামারও কি কি পরপর আমরা করব তার লিস্ট আজকেই দিয়ে দেব। বেশ, তাহলে ভোকাবুলারির মধ্যে এটা একটা পার্ট আমাদের গেল, সিনোনিম আর অ্যান্টোনিম। আরো ভোকাবুলারির মধ্যে কিন্তু অনেক কিছু পার্ট আছে, যেমন যেটা খুব ইম্পর্টেন্ট আমরা জানি, ইডিয়মস এন্ড ফ্রেজেস। ইডিয়মস এন্ড ফ্রেজেস, ইডিয়মস এন্ড ফ্রেজেস মানে যেটাকে আমরা বাংলায় বলতাম বাগধারা প্রবাদ প্রবচন। ক্লাস 9-10 আমরা সবাই পড়েছি বাংলায় বাগধারা প্রবাদ প্রবচন, মনে পড়ে? মনে পড়ছে সবার? বিনা মেঘে বজ্রপাত মানে কি? বিনা মেঘে বজ্রপাত মানে কি? হঠাৎ করে কিছু হওয়া, আকস্মিক ভাবে কোনো বিপর্যয় নেমে আসা, সেটাকেই আমরা ইংলিশে কি বলি? বলি এ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। বললাম হিজ ফাদার্স সাডেন ডেথ, হিজ ফাদার্স সাডেন ডেথ appears as a bolt from the blue in his life, অর্থাৎ তার বাবার আকস্মিক মৃত্যু সেটা তার জীবনে বিনা মেঘে বজ্রপাতের শামিল হলো। এই ধরনের দেখো ইডিয়াম ফ্রেজ তো আমরা জানি যে মানে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো, যারা পরীক্ষা দাওনি তাদেরকে বলি যে তোমাকে অ্যাটলিস্ট কিছু না হলেও 300-400 ইডিয়াম ফ্রেজ কিন্তু মুখস্থ রাখতে হবে। ফ্রেজ এর মধ্যে আছে যেটাকে আমরা গ্রামারে আগে পড়েছি ফ্রেজাল ভার্ব। তো ইডিয়ামস গুলোকে কিন্তু আমাদের সিম্পলি মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। এবার আমি তোমাদের কেমন ভাবে হেল্প করব না, আমি তোমাদেরকে ইডিয়ামস এর বেশ কিছু জায়গা বলবো যেগুলো পরীক্ষায় কি হয় না, দেখো একই ইডিয়ামসকে আমাদের বারবার পড়তে হয়, একই ইডিয়ামসকে আমাদেরকে বারবার পড়তে হয়। তো সেটা অ্যাভয়েড করার আমি একটা প্রসেস বলবো, যেটা হচ্ছে বিভিন্ন ইডিয়ামস সেগুলোকে যাতে আমরা অল টুগেদার করে নিতে পারি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, মারা যাওয়া, মারা যাওয়া এর ইডিয়ামস কি? এনিওয়ান? Rest in peace. Pass by.
রেস্ট ইন পিস হয়। এটা তো ফেসবুকের ল্যাঙ্গুয়েজ। রিপ স্যার স্যার পাস্ট আর কি? অ্যাওয়ে পাস্ট পাস্ট অ্যাওয়ে অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে মানেও মারা যাওয়া। টু গিভ আপ দ্য ঘোস্ট মানেও মারা যাওয়া। টু গিভ আপ দ্য ঘোস্ট মানেও মারা যাওয়া। ওকে। টু ব্রেথ ওয়ান্স লাস্ট। টু ব্রেথ ওয়ান্স লাস্ট, যেটাকে আমরা বলি শেষ নিঃশ্বাস ত্যাগ করা, সেটার মানেও মারা যাওয়া। ওকে। বা টু কিক দ্য বাকেট। টু কিক দ্য বাকেট, এটার মানেও মারা যাওয়া। এবার দেখো, তোমাকে আলাদা আলাদা করে সমস্ত ইডিয়মসকেই পড়তে হতো। মারা যাওয়ার এটাও হয়, পাস অ্যাওয়ে হয়, টু গিভ আপ দ্য ঘোস্ট হয়, টু ব্রেথ ওয়ান্স লাস্ট হয়, টু কিক দ্য বাকেট হয়। এত কিছু আমরা পড়বো না। আমি একসাথে অল টুগেদার করে তোমাদেরকে ইডিয়মস কেমন ভাবে করলে হয় সেটা শেখাবো। এছাড়া কিছু কিছু সমস্ত তো ক্লাসে লেখানো যাবে না, কিছু কিছু পিডিএফ দিয়ে দেবো। আরেকটাও হয় টু ডাই ইন হারনেস, এটার সাথেই রিলেটেড। টু ডাই ইন হারনেস খুব ব্যয় পরীক্ষায়। কেউ বলতে পারো এটার মানে? কার্যক্ষেত্রে মারা যাওয়া। কর্মরত অবস্থায় মারা যাওয়া। কর্মরত অবস্থায় মারা যাওয়া পরীক্ষায় খুব দেয়। টু ডাই ইন হারনেস মানে কোনো চাকরি করতে করতে কর্মরত অবস্থায় মারা যাওয়া। বোঝাতে পারলাম সবাইকে? সবার কাছে ক্লিয়ার তো? বেশ, তাহলে এটা একটা গেল। ইডিয়মস এন্ড ফ্রেজটা আমরা কেমন ভাবে পড়বো। ভোকাবুলারির মধ্যে আরেকটা জায়গা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি এটাও আমরা বাংলায় পড়েছি আগে। এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ। আমরা বলি না যার দুহাত সমান চলে, বাংলায় কি বলি তাকে? সব্যসাচী। 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 ইকুয়ালি ইংলিশে আমাকে দেবে one who can use both his hands with equal ease. One who can use both his hands with equal ease. অর্থাৎ যে তার নিজের দুটো হাত সমান দক্ষতায় ব্যবহার করতে পারে, তাকে আমরা ইংলিশে কি বলি? বলি অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস। ধরো বললো যে প্রাণী জল এবং স্থল উভয় জায়গাতেই থাকে, তাকে এক কথায় কি বলি? উভচর। অ্যাম্ফিবিয়াস। অ্যাম্ফিবিয়ান। এটাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করব এবং তার সাথে তোমাদেরকে ইম্পর্টেন্ট যেগুলো তার লিস্ট দেব। আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিং টেস্টও কিছু কিছু পরীক্ষায় কিন্তু দেয়। অনেক কিছু নর্মাল স্পেলিং আছে যেগুলো আমরা প্রায় গুলিয়ে ফেলি। সেরকম স্পেলিং এর কিছু লিস্ট তোমাদেরকে পরে দেব। তো আমি এতক্ষণ ধরে আজকের যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে তোমাদেরকে আগে সিলেবাসটা বোঝানো। এখন একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের দুটো পার্ট আমরা বুঝলাম। গ্রামার পার্ট বুঝলাম, ভোকাবুলারি বুঝলাম, আর একটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট। এই কম্প্রিহেনশনে কি কি থাকে দেখো। ডব্লিউবিসিএস পরীক্ষায় কম্প্রিহেনশন পার্ট থেকে কোনো কোশ্চেন ডিরেক্ট দেয় না, কিন্তু দেয়। ডব্লিউবিসিএস পরীক্ষায় কম্প্রিহেনশন থেকে ডিরেক্ট কোনো কোশ্চেন দেয় না, কিন্তু দেয়। আবার জেনারেল কম্বাইন্ড ক্লাসে কম্প্রিহেনশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়া হয়। সবচেয়ে বেশি বলবো না, মানে অনেক প্রশ্নই দেওয়া হয়। কম্প্রিহেনশনে কি কি থাকে? কম্প্রিহেনশনের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে নাম্বার 1 থাকে, সেটা হচ্ছে প্যাসেজ। আনসিন প্যাসেজ আমরা যেটা আগে ক্লাসে করতাম। এখানে জিনিসটা কি, তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের ওরিয়েন্টেড 4টে কি 5টা কি 10টা প্রশ্ন থাকবে, 5টাই প্রশ্ন থাকে। ব্যাংকিং এক্সাম যদি কেউ দাও তাহলে সেখানে 7টা কি 8টা প্রশ্ন থাকে। তো এই প্যাসেজটাকে তোমাকে পড়তে হবে
এবং পড়ে ওই প্রশ্নগুলোর মধ্যে প্রত্যেকটার অপশন দেওয়া থাকবে, কারেক্ট অপশন চয়েস করতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় কিন্তু টাইম খুব শর্ট, বিশেষ করে সিবিটি পরীক্ষাগুলো বা নর্মাল পরীক্ষাতেও তাই। নর্মাল পরীক্ষা তোমায় বরং আরো বেশি এগুলো ফিল আপ করতে হবে। পরীক্ষা হলে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড তোমার কাছে মূল্যবান। ওখানে কিন্তু মিনিটের কাউন্ট করলে তাহলে সে শেষ, প্রত্যেকটা সেকেন্ড তোমার কাছে মূল্যবান। তাহলে আমাকে প্যাসেজ খুব তাড়াতাড়ি সলভ করার জন্য কি করতে হবে না, রিডিং স্পিড বাড়াতে হবে। শুধু রিডিং স্পিড বাড়িয়ে লাভ নেই, দেখা গেল আমি হুড়মুড় করে পড়ে গেলাম, মানে কিছু বুঝতে পারলাম না, তাতে তো কোনো লাভ নেই। তাহলে আমাকে এমন ভাবে পড়তে হবে যেমন ভাবে আমি রিডিং স্পিডটাও বাড়ে, তার সাথে আমি সেটাকে গ্রাস্প করতে পারি, তার মিনিংটাকে যাতে আমি গ্র্যাপ করতে পারি। বোঝাতে পারলাম তো? এটা হচ্ছে প্যাসেজ পড়ার জন্য আমাকে রেগুলার বেসিসে কিন্তু নিউজ পেপার বা যে কোনো ইন্টারনেট থেকে নিজের পছন্দের আর্টিকেল বা যে কোনো ইংরাজি বই যা খুশি তোমার, শুধু সারাদিনে আধ ঘন্টা করে একটু ইংরাজি পড়বে, যেটা অনেকেই তোমরা পড়ো না, বেশিরভাগ জনই পড়ো না, এবং সেটার জন্যই পরীক্ষা হলে ডে বাই ডে দুর্বলতাটা বাড়ে। কিন্তু এটা দেখো, এই যে ভোকাবুলারি বলো বা কম্প্রিহেনশন বলো, এগুলো একদিনে তৈরি হয় না, এগুলো ডে বাই ডে প্রসেস। তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত আসবে। আচ্ছা, জাস্ট 1 মিনিট একটু, 1 মিনিট। বেশ, তো চলো আবার শুরু করা যাক যেখানে ছিলাম আমি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্যাসেজ। তো প্যাসেজ কেমন ভাবে করতে হবে বললাম। নাম্বার 2 যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট বা এটা আরেকটা নামেও পরিচিত, সেটা হচ্ছে প্যারাজাম্বল। প্যারাজাম্বল, এই যে রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বল জিনিসটা কি? যদি প্যারাজাম্বল হিসাবে দেয়, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি প্যারাজাম্বল হিসাবে দেয় তাহলে ব্যাপারটা কি হবে, একটা বড় সেন্টেন্স বা প্যাসেজকে ওরা কি করবে না, প্রথম অংশটা দিয়ে দেবে, 1 দিয়ে প্রথম অংশটা দিয়ে দেবে এবং 6 দিয়ে লাস্টের অংশটা দিয়ে দেবে। মাঝখানে PQRS করে 4টে আলাদা করে এগুলোকে মানে জাম্বল করে দেবে আর কি, অগোছালো করে দেবে। সো অপশন দেবে হয়তো এরকম PQSR, 2 নম্বর অপশন দিল RUSP, বুঝা যাচ্ছে? 3 নম্বর অপশন দিল QSPR। সো তোমাকে এই 4টেকে কারেক্ট ওয়েতে সাজাতে হবে এবং সাজিয়ে সেটা কোনটা কারেক্ট ফরম্যাটে আসবে সেটাকে আনসার করতে হবে। একে বলা হয় প্যারাজাম্বল বা রিঅ্যারেঞ্জমেন্ট। আবার রিঅ্যারেঞ্জমেন্ট মানে হয়তো একসাথে বিভিন্ন পরীক্ষা এখন আর আগেরটার মানে শুরুটা শেষেরটা দেয় না, শুধু PQRS দিয়ে দেয়। এই 4টের মধ্যে তোমাকে সাজাতে হবে কারেক্ট অর্ডারে। এবার বুঝতেই পারছো জিনিসটা সাজানো মানে জিনিসটা সাজানো মানে তোমাকে রেগুলার বেসিসে যদি এটাকে না পড়ো তাহলে কিন্তু মানে তোমার পড়ার চর্চাতে যদি না থাকে তাহলে কিন্তু টাইমের মধ্যে করা প্রায় অসম্ভব বলা যায়। আরেকটা যে পার্টটা আমাদের পরীক্ষায় পড়তে হয় সেটা হচ্ছে
ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট ব্যাপারটা হচ্ছে, আমি বললাম কম্প্রিহেনশন থেকে কোনো পরীক্ষায়, ডব্লিউবিসিএস পরীক্ষায় আসে না, অন্যান্য যে কোনো পরীক্ষায়, তুমি পিএসসির যে কোনো পরীক্ষা দিতে চাও বা স্টাফ সিলেকশনের যে কোনো পরীক্ষা দাও, এখান থেকে এই তিনটে থেকে প্রশ্ন মাস্ট আসবেই। কিন্তু এই ক্লোজ টেস্টটা ডব্লিউবিসিএস এও কাজে লাগে এবং সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে। ক্লোজ টেস্ট মানে কি? ক্লোজ টেস্ট মানে কি না, ধরো তোমাকে একটা পুরো বড় প্যাসেজ দিয়ে দেবে, একটা বড় প্যাসেজ দিয়ে দেবে এবং সেটার মধ্যে একসাথে হয়তো 5টা কি 10টা শূন্যস্থান দেবে, 1 2 3 এরকম 5টা কি 10টা শূন্যস্থান দেবে এবং প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 4টে আলাদা আলাদা করে অপশন থাকবে। তোমাকে তার মধ্যে থেকে কারেক্ট অপশনটা চয়েস করতে হবে। এটা আমি যখন আস্তে আস্তে করাবো এবং সেট দিতে থাকবো তখন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা আমি যেটার জন্য আগে এটা বোঝালাম সেটা হচ্ছে, এই ক্লোজ টেস্ট যেটা, এটার নামটাই এর মিনিংটা বোঝায়। মানে এতে অপশনগুলো ভীষণ ক্লোজ দেয়, অপশনগুলো ভীষণ ক্লোজ দেয় এবং ডব্লিউবিসিএস এও তাই দেয়, অপশনগুলো খুব ক্লোজ দেয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কতটা ক্লোজ দিতে পারে একটা উদাহরণ দেখালে তোমাদের কিছুটা ক্লিয়ার হবে, কতটা ক্লোজ অপশন দিতে পারে। একটা উদাহরণ বলি। আচ্ছা, দেখার ইংরেজি কি? দেখার ইংরেজি কি? সি 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 লুক আর কি? আর ওয়াচ ইউ ওয়াচ সি লুক ওয়াচ আর ভিউ ভিউ ভিউ। আর বলো। স্টেয়ার, গেজ, গ্লান্স, গ্লিমস, অবজার্ভ, আর কি হয়, ক্লিয়ার। সবগুলোর মানেই তো দেখা, কিন্তু সবগুলো কি একই? সবগুলো কি একই? না না স্যার। না প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে এবং এতটা ক্লোজ অপশনও দেয়। আমি জাস্ট একটা দেখানোর জন্য লিখলাম এবং এই ধরনের তোমরা যারা ডব্লিউবিসিএস নিয়ে করছো তারাও জানো যে অপশন কতটা ক্লোজ দেয়। সো দেখো, আমি জাস্ট একটু আউটলাইন বলি। সি মানে কি? সি মানে তো দেখা, বাট কি সেন্সে ব্যবহার হয়? নর্মাল কোনো কিছু একটা দেখছো, আই স এট দ্য ক্লাসরুম, আই স এট দ্য ক্লাসরুম মানে আমি ক্লাসরুমের দিকে দেখেছি, জেনারেল সেন্সে দেখা। লুক মানে কি? লুক মানে কি না কোনো কিছুকে একটু খুঁটিয়ে দেখা। মানে আই স এট দ্য ক্লাসরুম মানে আমি দেখেছি যে ওখানে একটা ক্লাসরুম আছে। আই লুকড এট দ্য ক্লাসরুম মানে আমি একটু খুঁটিয়ে দেখেছি যে ক্লাসরুমের স্টুডেন্টরা বসে আছে না দাঁড়িয়ে আছে, একটু খুঁটিয়ে দেখেছি। বোঝাতে পারলাম? ওয়াচ কথাটা কখন ব্যবহার হয়? ওয়াচ কথাটা কখন ব্যবহার হয়? পর্যবেক্ষণ। প্রথমত দেখা। রানিং কোন জিনিস দেখার ক্ষেত্রে, রানিং কোন জিনিস, তুমি কি কোনদিন বলো আই এম সিইং বা লুকিং টিভি? না, কি বলি? আই এম ওয়াচিং টিভি। আরেকটা হয় যখন কেয়ারফুলি কোনো কিছু দেখা, যেমন ধরো আমরা কোনদিন বলি যে আমরা আমাদের বাড়ির দরজায় কোনো সিম্যান বা লুকম্যান রেখেছি? বলি না, সবসময় কি বলি? ওয়াচম্যান রেখেছি, তাই না? সো ওয়াচ মানে কি? একটু জেনারেল এতে দেখা, মানে একটু কেয়ারফুলি দেখা। ভিউ মানে কি? নরমালি কোনো কিছু লক্ষ্য করা, তাই না? একটু ব্রড সেন্সে কোনো ব্রড সিনারি দেখা, দ্যাট ইজ ভিউ। স্টেয়ার আর গেজ এই দুটো প্রায় একই রকম মিনিং। এই দুটোর মানেই হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, দুটোর মানেই এক দৃষ্টে তাকিয়ে থাকা। বাট স্টেয়ার মানে কি?
স্টেয়ার মানে হচ্ছে পার্টিকুলার কোনো জিনিসের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা। তুমি তোমার মোবাইল স্ক্রিনটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছো, স্টেয়ার। ওকে, বাট ধরো তোমাকে কোনো একটা, তুমি ছাদে উঠেছো, ছাদে উঠে তুমি কি হয়তো আনমনে তাকিয়ে আছো, তুমি কি নির্দিষ্ট কোনো একটা পাতাকেই দেখছো নাকি নির্দিষ্ট কোনো একটা গাছকেই দেখছো? না, তুমি একদৃষ্টে তাকিয়ে আছো কিন্তু আনমনে তাকিয়ে আছো। দ্যাট ইজ গেজ। আমি কি তফাৎটা বুঝতে পারলাম, বোঝাতে পারলাম সবাইকে? পার্টিকুলারলি কোনো জিনিসের দিকে একদৃষ্টে তাকিয়ে আছো, দ্যাট ইজ স্টেয়ার। বাট আনমনে কোনো একটা ভাস্ট বড় প্রকৃতির সামনে আনমনে তাকিয়ে আছো, সব কোনো কিছুই নির্দিষ্ট ভাবে দেখছো না, দ্যাট ইজ গেজ। ওকে, পিপ মানে কি? পিপ মানে উঁকি মারা, তাই না? উঁকি মারা। আচ্ছা, গ্লান্স আর গ্লিমস এই দুটো প্রায় একই রকম মিনিং। গ্লান্স মানেও এক ঝলক, গ্লিমস মানেও এক ঝলক। বাট লিভিং কোনো কিছুর দিকে, নন লিভিং কোনো কিছুর দিকে যদি তুমি এক ঝলক দেখো, দ্যাট ইজ গ্লান্স। মানে অ্যাট এ গ্লান্স আমি দেখলাম। আর গ্লিমস হচ্ছে লিভিং কোনো কিছুর দিকে এক ঝলক দেখলাম। তোমার পাশ থেকে রাস্তা দিয়ে একটা ছেলে বা মেয়ে হেঁটে আসছে, তুমি এক ঝলক তাকিয়ে দেখলে, দ্যাট ইজ গ্লিমস, এক ঝলক। ওকে, অবজার্ভ মানে তো আমরা জানি খুঁটিয়ে দেখা কোনো কিছু, বা নোটিশও হতে পারে। আমি নোটিশটা লিখি, নোটিশ মানে লক্ষ্য করা, আর অবজার্ভ মানে খুঁটিয়ে দেখা, তাই না? গ্লেয়ার মানে কি? গ্লেয়ার মানে, গ্লেয়ার মানে হচ্ছে টু লুক অ্যাংরিলি, রাগের চোখে তাকানো, টু লুক অ্যাংরিলি, রাগের চোখে তাকানো। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম, তোমরা বুঝতে পারলে যে ক্লোজ টেস্টটা কতটা ক্লোজ দেয় অপশন। স্যার বলছি যে খুশিতে চোখ জল জল করছে, সেখানেও তো গ্লেয়ার ব্যবহার হতে পারে। হ্যালো স্যার। স্যার আপনার অডিও স্যার অফ আছে। শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাচ্ছে না। না স্যার শোনা শুনতে যাচ্ছে না পাচ্ছেন? স্যার। শোনা যাচ্ছে না কিছু? স্যার শোনা যাচ্ছে না কিছু। স্যার, কিছু শোনা যাচ্ছে না।
স্যার শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। তারপরে লেট হয়ে গেছে। ক্লাস কি শেষ হয়ে গেছে? কি জানি কিছুই তো শোনা যাচ্ছিল না, তারপর তো স্যার আবার লেফট করলেন। গ্রুপে একবার জিজ্ঞেস করলে। স্যার মনে হচ্ছে স্যার এখনো কিছু শোনা যাচ্ছে না। স্যার কি আছে আদেও? হ্যাঁ, এই তো জয়েন করেছেন স্যার। সবাই তো লেফট নিয়ে নিচ্ছে। স্যার শোনা যাচ্ছে না এখনো। শুনতে পাচ্ছি না স্যার।
স্যার শুনতে পাচ্ছি না এখনো পর্যন্ত। কিচ্ছু শোনা যাচ্ছে না স্যার। স্যার একবার আপনি ফোন দিয়ে জয়েন করে একবার দেখুন না, মানে যদি কিছু বলার থাকে তো। কারণ আমরা তো কেউ কিছু শুনতেই পাচ্ছি না। শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না। স্যার কিছুই তো শুনতে পাচ্ছি না স্যার।